আমাদের আজকে এই ভাইটা ওটা তুলে দাও তো, কি আছে একটু তুলে দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আওয়াজ সংগঠন আয়োজিত ওয়াকফ সম্পত্তির অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়ে অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই বিষয়টা নিয়ে এবং বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে পার্লামেন্ট হাউসের মধ্যে অপমানসূচক কথা বলেছেন সেই বিষয়ে আজকে পথসভা। হয়তো অনেকে নয়, আমার অনেক কাছের ভালোবাসার মানুষ আমাকে ফোন করে বলেছে যে ভাইজান আপনি একটা পথসভায় আসবেন, তার জায়গা থেকে সে সঠিক বলেছে। কিন্তু আমি এতটুকুই বুঝি, 20টা মানুষ থাকুক আর 200 মানুষ থাকুক আর 2 লাখ লক্ষাধিক মানুষ থাকুক, আমাকে মেসেজটা পৌঁছাতে হবে তাদের কাছে। এসে এখানে উপস্থিত হয়েছে। ওয়াকফ নিয়ে আমার কাছে এত ডেটা আছে, মানে চুরি যাওয়া ওয়াকফ নয়, যে কেন্দ্র সরকার যে বিলটা নিয়ে সংশোধনীটা নিয়ে আসছে কতটা অসাংবিধানিক সবটা বলা সম্ভব নয়। গুটি কয়েক কথা বলবো ওই বিষয়টাতে। সর্বপ্রথম আমি আসব যে পার্লামেন্ট হাউসের মধ্যে বাবা সাহেব আম্বেদকরকে কেন আক্রমণ করলো। বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রমে 2 বছর 11 মাস 18 দিন ধরে যে পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে, সেই সংবিধানে আপনার আমার প্রত্যেকের অধিকার সুনিশ্চিত আছে এবং এমন একটা গ্যাঁড়াকল আছে ওখানে, মানে এমন একটা টাইট দেওয়া আছে, সংবিধানের কোন রিলেটেড কোনো একটা বিষয় সরাসরি চেঞ্জ করতে চাইলে ওরা পারবে না, 2/3 মেজরিটি হতে হবে। ফলে যতই চেষ্টা করুক না কেন, এক দেশ এক ভোট, এই ওয়াকফ সংশোধনী এই ধরনের যেগুলোই আছে, 2/3 মেজরিটি ওদের নেই, ওরা মুখ থুবড়ে পড়ছে। এটা বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে অস্ত্র হিসাবে একটা দিয়ে গিয়েছে। তাহলে যারা এটা চেঞ্জ করতে চাইছে তারা পারছে না। ফলে কার জন্য পারছে না? বাবা সাহেব আম্বেদকরের জন্য। তাহলে বাবা সাহেব আম্বেদকরকে খিস্তি করো, ওকে আক্রমণ করো, ওর উপরে করো। বাবা সাহেব আম্বেদকর এই প্রথম আক্রমণের শিকার হলো না। তিনি যখন বাচ্চা ছিলেন সেই সময় থেকে তার উপরে অন্যায় অত্যাচার হয়েছে, তাকে ক্লাসরুমের পেছনে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি দমে থাকেননি। তিনি যে সমস্ত ডিগ্রিগুলো অর্জন করে নিয়ে এসেছেন দেশ বিদেশ থেকে, এখন বিজেপি দলের অনেকের ডিগ্রি এক জায়গায় করলে ওনার মতো ডিগ্রি করতে পারবে না। রাগ বাবা সাহেব আম্বেদকরের উপরে। আপনার স্বাধীনতা, ধর্মচারণের স্বাধীনতা, খাদ্যাভ্যাসের স্বাধীনতা, মৌলিক অধিকার যেগুলো আছে সবগুলি সংবিধানের বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়ে গেছে সেগুলো থেকে পেয়েছি। হ্যাঁ, কিছু অ্যামেন্ডমেন্ট আছে, কিছু সংশোধনী আছে, কিন্তু আমার বলার বিষয় হচ্ছে কেন আক্রমণ করছে। যে বিজেপি যেভাবে মনুবাদের প্রতিষ্ঠা করতে চাইছে সেখানেই সংবিধান আটকে দিচ্ছে। আর সংবিধানের রচয়িতাকে আধুনিক ভারতের জনক বাবা সাহেব আম্বেদকর, যার জন্য পাচ্ছে না তাকে গাল দিচ্ছে। আজকে পশ্চিমবাংলাতে আমার উপর এত অত্যাচার, এত গালাগালি, আমাকে ধরে জেলে ঢুকিয়েছে কেন? এরা চাইছে নওশাদ সিদ্দিকী শুধু মুসলমান করে রাজনীতি করুক, তাহলে আমাকে আর ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব তো করবে না। কিন্তু যেখানে অন্যায়, যেখানে অত্যাচার হচ্ছে আমি পৌঁছাচ্ছি, এবারটাকে ধরে জেলের মধ্যে রাখো। বাবা সাহেব আম্বেদকরকে ধরে যদি জেলের মধ্যে রাখা হতো, হয়তো জেলের মধ্যে ঢুকিয়ে দিত। এখন হাতের কাছে পাচ্ছে না, ওই জন্য গালাগালি করছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা ওবিসি কমিশনে অলরেডি আমাদের ডেপুটেশন দিয়েছি, যে এর বিরুদ্ধে মামলা করার কথা, অ্যাট্রোসিটিস লাগানোর কথা বলেছি আমরা। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, আমি শেষের দিক থেকে উঠছি, ওবিসি সার্টিফিকেট। ওবিসিটা নিয়ে একটা বড় খেলা চলছে। সংখ্যালঘু মুসলমানরা ভাবছেন যে আপনাদেরকে কেন মাসিয়া আপনাদেরকে পরিত্রাণ দেবে, ঘোড়ার ডিম দেবে, আপনাদেরকে মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এখন ওবিসিটাতে মাছ দরিয়ায় এসে ছেড়ে দিয়েছে। এই বছরে ওবিসি এনসিএল না পাওয়ার জন্য 450 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত ডক্টরিতে চান্স পায়নি। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার। এর জন্য বামেদেরকে দোষ দিলে হবে না তো, এর জন্য নওশাদ সিদ্দিকীকে দোষ দিলে হবে না। নির্দিষ্ট নিয়ম না মেনে ওবিসি
ওবিসিতে সংরক্ষণ করেছে, এটা আমি বলছি না, হাইকোর্ট বলছে। তাহলে আপনি যদি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে ওবিসির আওতায় আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাসের যে অ্যাক্ট আছে সেটাকে মেনে, সেটাকে সামনে রেখে তাহলে এটাকে ইনক্লুড করা দরকার, যেটা কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। দেখুন, সে না করে সুপ্রিম কোর্টে ছুটেছে, আমিও সুপ্রিম কোর্টে গিয়েছি, মামলা চলছে। কিন্তু আপনাদের বলি, রাজ্য সরকারের সদিচ্ছা নাই যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, যারা দুর্বল, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা হোক। শুধু এমন একটা জায়গায় আপনাদেরকে গিয়ে ছেড়েছে, মাঝদরিয়ায়। আপনি কোন দিকে যাবেন এখন? কোন দিকে যাবেন? হিটলারের সময় একটা কথা খুব চর্চা হতো যে আমি বেঁচে আছি, এটা আমার জন্য বড় পাওনা, মানে এমন শোষণ করত। তো আজকের ডেটে আপনাকে কি বলছে? ও তৃণমূল থাকুক, বিজেপি আমাকে মেরে দেবে। আরে বিজেপি আপনাকে প্রকাশ্যে মারবে বলছে, তৃণমূল আপনার হাত পা বেঁধে মারবে। বরঞ্চ শুভেন্দু অধিকারীর সাথে লড়ে নিতে পারবেন আপনি, কিন্তু এদের মধ্যে যেগুলো লুকিয়ে আছে, হাত পা বেঁধে দিলে আর লড়ে নিতে পারবেন না। এটার মাথায় আপনি রাখবেন। ওবিসি নিয়ে তো আগে চর্চা হয়েছে নাকি? আমার আগের বক্তারা তো অনেক কিছু বলেছে। আমি যেটা নিয়ে সব থেকে বেশি সত্যি বলছি, আমি এই দুটো বিষয়ের মধ্যে সব থেকে আমার জন্য আমি যেটা বেশি চর্চা করেছি সেটা হচ্ছে ওয়াকফ নিয়ে। আর আমার মনে হয় আপনাদেরও জানা দরকার। আর এই বাজারে নিশ্চিতভাবে ভিন্ন ধর্মের মানুষও আছে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ রাখার মানুষও আছে। কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পরিচালনা করছে তাদের রাজনৈতিক আদর্শকে গ্রহণ করে মানুষ আছে, যে স্টেট গভর্নমেন্ট যাদের আন্ডারে চলছে তাদের মতদর্শের মানুষও আছে, আর আমাদের মতো বা যারা সমাজকর্মী আছে সেই ধরনের মতদর্শের মানুষ আছে। আমি গুটি কয়েক কথা বলবো, বিভিন্ন ধর্মের মানুষেরকে বলবো একটু আমার বক্তব্য শোনার আগে এই শুনতে কেউ রিয়াক্ট করবেন না। সম্পূর্ণ শুনে নেওয়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি যদি ভুল বলি আমি রেকটিফাই করে নেব। প্রথম আসা যাক, বিজেপি একটা হাওয়া তুলছে মার্কেটে যে যেখানেই ওয়াকফ বোর্ড তার বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। এটা একটা বিল্ডার্সের সামনে আমরা বক্তব্য দিচ্ছি, এই বিল্ডার্সের সামনে আসে ওয়াকফ বোর্ড নাকি বোর্ড লাগিয়ে দিলেই ওয়াকফ হয়ে যাবে। মন্দিরের সম্পত্তিতে গেলে ওয়াকফ বোর্ড লাগালে নাকি হয়ে যাবে। রাস্তায়, খেলার মাঠ, স্কুল, যেখানে ওয়াকফ বোর্ড বলবে নাকি ওটা আমার, বোর্ড লাগাবে সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। এই বলে একটা মিথ্যাচার করছে না। আর একটা গদ্ধপ আছে, এই ভাষা খারাপ করি না, করতে বাধ্য হলাম। ও যে বিজেপির তালে তাল দিচ্ছে আমরা ধরতে পারিনি সেই সময়। কলকাতার রাজপথে দাঁড়িয়ে কি বললেন? যেখানে 20-25টা মুসলমান নামাজ পড়বে